আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ক্যারিবীয়দের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ টাইগারদের। তামিমের হাফ সেঞ্চুরির দিনে মিরাজের 4 শিকার। করোনার টিকা চায় ৭৭% মানুষ। কার্যক্রম শুরু হলে আস্থা বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। কাল ৬৬,০০০ গৃহহীন পরিবারকে ঘর দেবেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসনের শেষ সময়ের প্রস্তুতি। দখলদারদের বিরুদ্ধে কড়া অবস্থানে উত্তর সিটি কর্পোরেশন। উচ্ছেদ অভিযানে আগাম নোটিশ নয়, জানালেন মেয়র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, এই সংবাদ একই সাথে ফেসবুকেও দেখতে পাবেন। ফেসবুক আমাদের অ্যাড্রেস www.facebook.com/2124 অনলাইন। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, একুশে টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা এএস মাহমুদ, 18তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। শুরু করব বাংলাদেশের সিরিজ জয়ের খবর দিয়ে। মিরপুরে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এদিনও মিরাজ, সাকিব, মুস্তাফিজদের নৈপুণ্যে 148 রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। জবাব দিতে নেমে তামিমের হাফ সেঞ্চুরিতে 100 বল হাতে রেখে বাংলাদেশ জয়লাভ করে। বাকিটা জানাচ্ছেন সৌরভ ইমাম। টস জিতে বড় পুঁজির স্বপ্ন নিয়ে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এদিনও ব্যর্থ ওপেনিং জুটি। প্রথম আঘাত মুস্তাফিজের, 6 রান করা সুনীল অ্যাম্ব্রিজকে ফেরান কাটার মাস্টার। মিরাজ সাকিবের স্পিন বিষে কেবলই যাওয়া আসার মিছিল। লড়াইয়ের আভাস ছিল অভিষিক্ত ওটেলির। মিরাজের ঘূর্ণিতে ওটেলি থেমেছেন 24 রানে। আসা যাওয়ার মিছিলের মধ্যেই ব্যতিক্রম ছিলেন রোভম্যান পাওয়েল। তার 41 রানের ইনিংস কিছুটা মান বাঁচিয়েছে। শেষ পর্যন্ত 148-এ থামে অতিথিদের ইনিংস। মিরাজ 4টি আর সাকিব ও মুস্তাফিজ নিয়েছেন 2টি করে উইকেট। স্বল্প পুঁজি তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু বাংলাদেশের। উইকেটের চারদিকে স্ট্রোক খেলতে থাকা লিটন দাস আকিল হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। এই হার্ড হিটার থেমেছেন 22 রানে। অন্য প্রান্তে অবিচল তামিম ইকবাল নাজবুল শান্তকে সাথে নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন। শান্ত 17 রানে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। তবে রেইফারের বলে ঠিক 50 রান পূর্ণ করেই ফিরেছেন টাইগার দলপতি। পরে সাকিব মুশফিক দুজন মিলে ম্যাচটি শেষ করে আসেন। সাকিব 43 ও মুশফিক 9 রানে অপরাজিত ছিলেন। ম্যাচ সেরা হয়েছেন 4 উইকেট নেয়া মেহেদী হাসান মিরাজ। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের ৭৭% মানুষই করোনার টিকা নিতে আগ্রহী। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। তবে টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তথ্যের ঘাটতি এবং সংশয়ও কম ছিল না। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষ টিকা নিতে চায়। কার্যক্রম শুরু হলে টিকা সম্পর্কে মানুষের আস্থা ও বিশ্বাস আরও বাড়বে। বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। সভ্যতার সামনে রোগশোক সবসময় ছিল বড় বাধা। এই বাধা অতিক্রম করতে গবেষণাও ছিল নিরন্তর। রোগের প্রতিষেধক বা টিকা আবিষ্কারের ইতিহাস বলছে, গুটি বসন্ত ও ইনফ্লুয়েঞ্জারের টিকা আবিষ্কারের সময় লেগেছিল 28 বছর। হিউম্যান প্যাপিলোমা ও রোটা ভাইরাসের টিকা আবিষ্কারও লেগেছে 15 বছর। বিজিসি 13 বছর আর মাম্পস প্রতিষেধক আবিষ্কারের সময় লেগেছে 4 বছর। সাম্প্রতিক বিশ্বকে লণ্ডভণ্ড করে দেওয়া করোনা ভাইরাসের প্রতিরোধক টিকা আবিষ্কারে বিজ্ঞানীরা সময় নিয়েছেন 10 মাসেরও কম। তবে এবার দেখা যাচ্ছে আগের মতো আর প্রতিষেধক নিতে মানুষ আগ্রহী নয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান অ্যাডলম্যান এর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রাশিয়ায় টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা 15%, যুক্তরাষ্ট্রে 59 আর যুক্তরাজ্যে এই হার 72%। প্রতিবেশী ভারতের 80% মানুষ টিকা নিতে আগ্রহী। বাংলাদেশের মানুষের মধ্যেও আছে মিশ্র ভাবনা।
সবাই লইলে তো এটা আমার লইতে হইব, কারণ এটা আমার লাগে ভালো হইব। ভ্যাকসিনটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। তো যদি ক্ষতি হয় তাহলে তার নিব না ভাই। যদি সবাই নেয় তাহলে আমরাও তো নেবই। যদি সাইড এফেক্ট না হয় তখন চিন্তা ভাবনা করব। টিকার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি জানতে সম্প্রতি জরিপ পরিচালনা করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। গবেষণায় পাওয়া তথ্য বলছে ৭৭% মানুষ টিকা গ্রহণে প্রস্তুত। দেখা গিয়েছে যে বাংলাদেশের মানুষ অ্যারাউন্ড 77% মানুষ ভ্যাকসিনটা নিতে চাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে কিছুটা আনসার্টেনিটি আছে। প্রায় ৪,০০০ মানুষের উপর গবেষণাটা করেছি। মহিলাদের মধ্যে যারা আসলে ঘরের মধ্যে থাকছেন তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার প্রবণতাটা কম। গ্রামীণ জনগোষ্ঠীর প্রান্তিক মানুষের ৭৬% টিকা নিতে আগ্রহী। উপজেলা সদরে তা ৭৫%, আর শহুরে বস্তি এলাকায় এই হার ৬৫%। নগরে বসবাসকারী মানুষের ৮৩.৫% টিকার প্রতি আস্থাশীল। তার মানে হচ্ছে সিটি এলাকাতে যারা থাকে তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার প্রবণতাটা বেশি কম্পেয়ার টু দ্য আদার প্লেস। আমাদেরকে অ্যারাউন্ড 70% মানুষকে আমরা যদি ভ্যাকসিন প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা হার্ড ইমিউনিটিটা অ্যাচিভ করতে পারবো। ভ্যাকসিন না নেওয়ার প্রবণতা সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো এমন কিছু হয়নি, যে এটার মধ্যে কোনো সাইড এফেক্ট আছে কিনা, এটা নিলে কোনো মানে অন্য কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা, এবং এটা নেওয়ার যে প্রসিডিওরটা সেটা যদি খুব সহজ হয় তাহলেই মানুষজন ভ্যাকসিন নিতে আগ্রহী হবে। জরিপের তথ্য বলছে দৈনিক মজুরিতে কাজ করেন এমন মানুষের মাত্র ৪৮% টিকা নিতে আগ্রহী, আর চাকরিজীবীদের ৮৪% টিকা নিতে চায়। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭,৯৮১ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১৯ জন। শনাক্তের হার ৪.17%। এই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪,৯২৪টি, আর পরীক্ষা হয়েছে ১৪,৮৪৬টি। ২৪ ঘন্টায় শনাক্তের হার ৪.17%। দেশের ৬৬,১৮৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে কাল ঘর ও জমি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নেয়া পরিকল্পনা অনুযায়ী ২ বছরের মধ্যে দেশে কেউ গৃহহীন থাকবে না। এদিকে জমি ও ঘর বুঝিয়ে দিতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন সমর ইসলাম। ঢাকার কাছে গাজীপুরে ৩টি উপজেলায় প্রথম ধাপে ১১৭টি পরিবার এই প্রকল্পের আওতায় জমি ও ঘর পাচ্ছেন। সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম। মুন্সিগঞ্জে ভূমি ও গৃহহীন ছিন্নমূল অসহায় ৫০৮ পরিবার পাবে ২% জমি ও ১,৭১,০০০ টাকা ব্যয়ে নির্মিত ২ কক্ষের ঘর। আশ্রয়ন প্রকল্পে শনিবার নরসিংদীর ২২১ গৃহহীন পরিবার পাচ্ছে পাকা ঘর। টাঙ্গাইলের ১২ উপজেলায় সরকারি ১,১৭৪ এবং সামর্থ্যবানদের অর্থায়নে আরও ১০০ ঘর নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৬১৩ উপকারভোগীর মাঝে চাবি হস্তান্তর করা হবে। রাজবাড়ীতে প্রথম ধাপের জন্য ৬৩১টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ৫ উপজেলায় ৭৯২টি ঘর প্রস্তুত করার কথা জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ডক্টর কে.এম. কামরুজ্জামান সেলিম। প্রথম পর্যায়ে নওগাঁয় ১,০৫৬ পরিবারকে ঘর দেয়া হচ্ছে। মুজিব বর্ষে কক্সবাজার জেলায় প্রথম ধাপে ৩০৩ জন উপকারভোগীর কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হবে। নড়াইলে প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাচ্ছেন ৩২৫ পরিবার। এর মধ্যে ১০৫টি ঘর হস্তান্তর করা হবে। সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ১,১৪৯টি গৃহহীন পরিবার। চুয়াডাঙ্গায় প্রথম ধাপে ১৩৪ পরিবারের মাঝে জমি ও বাড়ির দলিল হস্তান্তর করা হবে। জেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের জন্য ১,১২৬টি সেমি পাকা ঘর প্রস্তুত করা হয়েছে বলে জানান মৌলভীবাজারের জেলা প্রশাসক। এছাড়া পিরোজপুরে ৩৭৫, বাগেরহাটে ৪৩৩, সুনামগঞ্জে ৪০৭, পটুয়াখালীতে ১,৩৩৮, ঝালকাঠিতে ২৩০, জয়পুরহাটে ১৬০ ও নোয়াখালীতে ১৫০ পরিবার প্রথম ধাপে প্রধানমন্ত্রীর দেয়া ঘর ও জমি উপহার পাচ্ছেন। দ্বিতীয় ধাপে আগামী মাসে আরও ১ লাখ পরিবারকে ঘর ও জমি দেয়া হবে।
সমর ইসলাম, একুশে টেলিভিশন। এ যেন স্বপ্ন, এতদিন মাথা গোজার ঠাঁই ছিল না, আর এখন জমিসহ ঘর। হ্যাঁ, এরকম হতদরিদ্র, অসহায়, গৃহহীন অনেক মানুষের স্বপ্ন পূরণ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষে জমিসহ ঘর পেয়ে আনন্দে আত্মহারা রংপুরের হতদরিদ্ররা। স্বপ্ন পূরণ হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তারা। রংপুরের তারাগঞ্জ ও গঙ্গাচড়া ঘুরে তপু শাহিন মিয়ার ক্যামেরায় মেহেদি হাসানের রিপোর্ট, জানাচ্ছেন রাসেল খান। দৃষ্টি প্রতিবন্ধী ফজলে হক স্ত্রী মিনারাকে নিয়ে থাকতেন তারাগঞ্জের ফরিদাবাদ ইউনিয়ন পরিষদের ভবনে। ছিল না থাকার মতো কোনো জায়গা, নিজেদের একটি বাড়ি, সাথে পাকা ঘর। এ যেন স্বপ্ন। তাদের সেই স্বপ্ন এখন বাস্তব। গরিব মানুষের জন্য শেখ হাসিনা আমাদের এটা দেশে অনেক ভালো হয়ে গেছে। বাংলাদেশ সরকার যে একটা পদ্ধতি নিয়ে একটা করছে, এটাকে তাকে আমি খুব ধন্যবাদ জানাই। এ পরিবারটির মতো ফরিদাবাদে আরও 19টি ভূমিহীন, গৃহহীন পরিবারের স্বপ্ন পূরণ করলেন জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাইশির জমির কষ্ট করি আছে না, এখন সরকার আমাকে সাহায্য করি, ঘর একটা দিল, ভালোবাসে, দয়া করে দিয়েছে। তারপরে বুঝবার পাইলাম যে সরকার আমাদের অনুদান হিসেবে এই ঘর পাইলাম। পাশের থানার গঙ্গাচড়ার নোহালি ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের 15 পরিবারও একইভাবে পুনর্বাসিত হয়েছে। স্যার দেখে কইলো যে তোমার ভাঙ্গা ঘরে পড়ে আছেন, পাকা ঘর করে দেবো। আমরা কখনো কল্পনা করিনি যে আমরা এইভাবে ঘর বাড়ি পাবো। এখন উনি আমাদের ভালো করছেন, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ভালো করছেন। স্থানীয় প্রশাসন বলছে, যাচাই বাছাই করে সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলোকে ঘর দেয়া হয়েছে। আমরা গ্রামে নেমেছি, নিজেরাই তদন্ত করেছি, তার মধ্য থেকে যাদেরকে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী সবচেয়ে যোগ্য মনে হয়েছে তাদেরকে আমরা এখানে পুনর্বাসন করেছি। গোটা রংপুরে 1273টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। রাসেল খান, একুশে টেলিভিশন। দখলদার উচ্ছেদে সিটি কর্পোরেশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলে জানালেন উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। মিরপুরে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, অভিযান চলবে কোনো নোটিশ ছাড়াই, তাই অবৈধ স্থাপনা সরাতে হবে নিজ উদ্যোগে। বাকিটা জানাচ্ছেন সাইদুল ইসলাম। 50 বছরের দখল, 2 কিলোমিটার সড়কে গড়ে উঠেছে নানা স্থাপনা। এই সড়ক দখলমুক্ত করতেই উত্তর সিটি কর্পোরেশনের দ্বিতীয় দিনের অভিযান। একদিকে ভাঙ্গা হচ্ছে অবৈধ স্থাপনা, অন্যদিকে চলছে জঞ্জাল সরানোর কাজ। নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। অভিযানকালে সড়কে অবস্থানের চেষ্টা করেন বিহারীরা। তারা বলেন, দীর্ঘদিনের আবাস উচ্ছেদের কারণে গৃহহীন হয়েছেন অনেকে। বিহারীদের ঘর উচ্ছেদ হবে, তাদেরকে পুনর্বাসন দেওয়া, তারপরে ঘর উচ্ছেদ হবে, এর আগে হবে না। উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনে আসেন উত্তর সিটির মেয়র। দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে বলেও জানান তিনি। এখন সময় আসছে, অবৈধর বিরুদ্ধে আমাদেরকে শক্তিশালী হতে হবে এবং কোনো অবৈধ যেন ঠাঁই না পায়। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বারবার বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে, অবৈধদের বিরুদ্ধে জিরো টলারেন্স। খালের দুপারে আছে অবৈধ স্থাপনা। নিজ উদ্যোগে মালামাল নিয়ে সরে যেতে দখলদারদের প্রতি আহ্বান জানান মেয়র। আমরা পর্যায়ক্রমে ঢাকা শহরের যত অবৈধ দখলকৃত যারাই আছে তাদের জন্য মেসেজ, আপনারা নিজেরা সরে যান। এই অবৈধদের জন্য সিটি কর্পোরেশন থেকে আমি কোনো ধরনের নোটিশ দিব না। দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের ঘোষণাও দেন মেয়র আতিকুল ইসলাম। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। একুশে টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা এস মাহমুদের 18তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। একই সাথে দ্য ডেইলি স্টারেরও তিনি ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 1933 সালের 10ই জুলাই সিলেটের একটি অভিজাত পরিবারে জন্ম নেয়া এই গুণীজন মারা যান 2004 সালের 22 জানুয়ারি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আবু সাইদ মাহমুদ, এস মাহমুদ হিসেবেই যিনি পরিচিত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতাকে তিনি লালন করতেন অন্তর থেকে।
2000 সালে শুধু এদেশেরই নয়, উপমহাদেশের প্রথম বেসরকারি মালিকানায় টেরিস্টেরিয়াল টেলিভিশন চ্যানেল 21 টেলিভিশনের পথ চলা তার হাত ধরেই। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ এমন স্লোগানে একঝাঁক তরুণ সংবাদকর্মী ও অনুষ্ঠান নির্মাতা নিয়ে যাত্রা শুরু। 21 টেলিভিশন প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশবাসী প্রবেশ করে সংবাদ আর বিনোদনের এক নতুন দিগন্তে। তথ্য জানার জন্য মানুষের সামনে 21 টিভি খুলে দেয় এক নতুন জানালা, যার ভাবধারায় শুধুই বদলে দেবার শক্তি। তাকে রুখবার অপশক্তিও কম ছিল না। বিএনপি জামাত জোট সরকারের আমলে 2002 সালের 29 আগস্ট 21 টেলিভিশন বন্ধ করে দেয়া হলে দারুণ মনোকষ্টে চলে যান ইংল্যান্ডে। আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। সেখানেই 2004 সালের 22 জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ গুণীজন। উনি খুবই প্রোগ্রেসিভ ছিলেন, উদার মনে ছিলেন, ধর্মীয় গোড়ামি ছিল না ওর মধ্যে। বাংলাদেশের জন্য উনি এতখানি করেছেন, সেই বললাম না, সর্বস্ব দিয়ে, তার এনার্জি, তার শক্তি, তার মেধা, তার টাকা পয়সা সব কিছু দিয়ে চেষ্টা করেছেন কিছু করার জন্যে। পরে সামান্য কারণে স্টেশনটা বন্ধ করে দিয়ে, পলিটিক্যাল কারণে বন্ধ করে দিয়ে ওনাকে আটকে দেওয়া হলো এবং উনি আমার মনে সেই কারণে উনি ফ্রাস্ট্রেটেড ছিলেন। বাংলাদেশের গণমাধ্যম জগতে 21 টেলিভিশন এক বিপ্লবের নাম, যার বীজ বুনেছিলেন AS মাহমুদ। বঙ্গবন্ধু হত্যার পর উল্টো পথে চলা দেশকে আবারও নিজস্ব সংস্কৃতির ধারায় ফেরাতে চেয়েছেন তিনি। 21কে বানাতে চেয়েছেন সেই সংগ্রামের হাতিয়ার। গণমাধ্যম জগতের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। গণমাধ্যমে যে নতুন ধারা শুরু করেছিলেন, যে নতুন দিক দেখিয়েছিলেন, আগে তো ছিল বিটিভি শুধু, আর অন্য চ্যানেলগুলো তেমন তখনও আসেনি। ওনার মতো একটা লোকের আমাদের তখনও দরকার ছিল, সর্বকালেই দরকার গণমাধ্যমকে সুস্থ সাবলীল রাখার জন্য। 1991 সালের 14 জানুয়ারি আবু সাইদ মাহমুদ প্রতিষ্ঠা করেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার। পত্রিকাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও মেট্রো ওয়েভের প্রতিষ্ঠাও তার হাত ধরেই। স্বপ্নবান এই মানুষটিকে 21 পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। চট্টগ্রাম সিটি নির্বাচনে কাল আওয়ামী লীগ মেয়র প্রার্থীর ইশতেহার, প্রস্তাবনায় থাকছে পরিকল্পিত নগরীর প্রতিশ্রুতি। রাজধানীর কূটনৈতিক পাড়ার নিরাপত্তায় শক্ত অবস্থানে পুলিশ, বন্ধ হচ্ছে অবৈধ সিএনজি অটো চলাচল। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র ছিল প্রকল্প শুরুর কালেই। উড়ো তথ্যে বন্ধ হয় বিশ্ব ব্যাংক সহ উন্নয়ন অংশীদারদের অর্থ ছাড়। তাদের এমন সিদ্ধান্তে প্রশ্নের মুখে পড়ে বাংলাদেশের মর্যাদা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় উপযোগী সাহসী সিদ্ধান্তে বানচাল হয় ষড়যন্ত্রের সব চাল। মাথা উঁচু করে দাঁড়ায় স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু এখন বাংলাদেশের সক্ষমতার প্রতীক। সংশ্লিষ্টরা বলছেন, আর পেছনে তাকানো নয়, এখন সময় কেবল এগিয়ে যাওয়ার। রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পদ্মা সেতু নিয়ে অপপ্রচার বহু আগের। বলা চলে প্রকল্পের শুরু থেকেই ঋণের টাকা ছাড় করার আগেই দুর্নীতির অভিযোগ। সরে যায় বিশ্ব ব্যাংক। প্রমাণ, তথ্য, উপাত্ত ছাড়াই আর্থিক অনিয়মের অভিযোগ তোলে বিশ্ব ব্যাংক। 1.2 বিলিয়ন ডলারের স্বল্প সুদের সহজ সত্যের ঋণ প্রকল্পের জন্য খুব বেশি প্রয়োজন ছিল বাংলাদেশের। মুখ বুঝেই তদন্তের সিদ্ধান্ত নেয় সরকার। দুদকের অনুসন্ধানে উঠে আসে একজন রমেশ সাহা ও তার জব্দকৃত ডায়েরির কথা। কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভানিনের এই কর্মকর্তা তার ডায়েরিতে লিখে রেখেছেন কমিশন চাওয়া মন্ত্রী, সচিব ও উপদেষ্টাদের নাম। এমন উড়ো তথ্যের সূত্র ধরেই উড়ে আসে 3 সদস্যের বিশ্বব্যাংকের তদন্ত দল। দলনেতা আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর গ্যাব্রিয়েল লুইস মেরেনো ওকাম্পোর দাবি, মামলা করতে হবে তার দেয়া তালিকা ধরে। বাংলাদেশের সামনে তখন মর্যাদার প্রশ্ন। সরকার স্পষ্ট করল, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে মামলা করা সম্ভব নয়। শুধু অনুমান নির্ভর অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করল বিশ্বব্যাংক। স্থগিত হলো এডিবি, জাইকা এবং আইডিবির প্রতিশ্রুত অর্থ। কিন্তু মামলা করতে হলে আইদার সাক্ষী সাবুদের প্রয়োজন
অথবা দালিলিক প্রমাণের প্রয়োজন। ষড়যন্ত্রের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্টেট ডিপার্টমেন্টের অনেকেই এসে ওই একটাই হুমকি দিত যে ইউনূসকে এমডি পদ থেকে সরালে পদ্মা সেতু হবে না, পদ্মা সেতু টাকা বন্ধ হবে। বিশ্বব্যাংক ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ কোনো প্রমাণ দিতে পারেনি। টরন্টোর আদালত বলল অভিযোগটি অনুমান ভিত্তিক, গালগল্প ও গুজব নির্ভর, বিচারের ভিত্তি নেই। বিচার হয়ে কানাডার আদালত নিজেই বলেছে যে এই সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের কোনো ব্যক্তি এর সঙ্গে জড়িত ছিলেন না কোনো দুর্নীতির ব্যাপারে। চুক্তি সইয়ের পরে তারা হঠাৎ করে বিগড়ে গেল। কি বললো যে তাদের কাছে সংবাদ এসছে এখানে দুর্নীতি হচ্ছে, টাকা দেওয়ার আগে একটি টাকাও রিলিজ হয় না, কিন্তু বললো দুর্নীতির জন্য পরিকল্পনা হচ্ছে। দুঃখজনকভাবে এটাও সত্য যে আমাদের দেশের অভ্যন্তর থেকে কোনো মহল এটার সঙ্গে যোগ দিয়েছিলেন। এরপর পদ্মার পানি গড়িয়েছে অনেক। শেখ হাসিনার দৃঢ়তা ও সংকল্পে নিজস্ব অর্থে মাথা তুলে দাঁড়ায় স্বপ্নের সেতু। বাংলাদেশ জানান দেয় তার সক্ষমতার কথা। এইসব কাণ্ড না হলে আরও 4-5 বছর আগে সেতু নির্মিত হতো। বিশ্বব্যাংকের যিনি প্রধান তিনি নিজের মুখেই বলেছেন যে আমাদের এই কাজটা করা এইভাবে ঠিক হয় নাই। দুর্নীতির অভিযোগটি ছিল নানা মহলের নাটক, বললেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। যেই ধরনের সমস্যা হয়েছে এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য উপকারী হয়নি এবং এটার ফলে আমাদের সেতু বানানোর কাজও পিছিয়ে গেছে। শুধু সময়ের ক্ষতি হয়েছে তা না, এটার ফলে আমার আসলে খরচও বেড়েছে এবং এই খরচটা আমাকে আগামী দিনে পোষাতে হবে। তার অর্থ এই না যে সেতু করা উচিত হয়নি, সেতু খুবই প্রয়োজন ছিল। বাংলাদেশ সামলেছে ষড়যন্ত্র, এখন সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার। সারা বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন এই সেতুতে অর্থায়নে নিজেদেরকে গুটিয়ে নেয়, তখন সাহসী সিদ্ধান্ত নিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার কারণে এই সেতুটি আজ বাস্তবায়ন হয়েই গেছে। আর এই সেতুকে মনে করা হচ্ছে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, অর্থনৈতিক মুক্তির এক দূত হিসেবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। সিটি নির্বাচন ঘিরে চট্টগ্রামে এখন উৎসবের আমেজ। আগামীকাল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন বলেছেন, পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে ৩৭ দফা প্রস্তাবনা থাকবে ইশতেহারে। প্রাধান্য পাবে নাগরিক সেবা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। 4 দিন পরেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। নগর জুড়ে উৎসবের আমেজ। ভোটারদের আকৃষ্ট করতে প্রচারের মাঠে ব্যস্ত প্রার্থীরা। এর মধ্যেই শনিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ প্রার্থী। ইশতেহার চূড়ান্ত করতে শুক্রবার সকাল থেকে দলীয় নেতারা বৈঠক করেছেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বাসভবনে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক মেয়র আজম নাসিরউদ্দিন জানালেন, চট্টগ্রামকে একটি আধুনিক পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা পরিকল্পিত, নিরাপদ এবং পরিবেশ বান্ধব এবং বাসযোগ্য একটা নগর যাতে এটা গড়ে তোলা যায় সেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি এবং এই নগরে যারা বসবাস করবেন, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবার যে নাগরিক যে প্রত্যাশা বা নাগরিক যেই সেবা, যেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এখতিয়ারের মধ্যে আছে। দলীয় হাইকমান্ডের নির্দেশনা সত্ত্বেও 31টি ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী রয়েছে। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে, সিদ্ধান্ত পেলেই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে সুপারিশটা কেন্দ্রে পাঠানোর যে সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু আমরা যথারীতি আজ থেকে অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। এখন কেন্দ্রে থেকে যে সিদ্ধান্তটা আসবে সেটাই আমরা জানিয়ে দেব। শেষ মুহূর্তে এসে নির্বাচনকে ঘিরে কিছুটা উত্তেজনা ছড়ালেও নগরবাসী আশা উৎসবমুখর পরিবেশে ভোট হবে। হাসান ফেরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশা আর শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে। এছাড়া প্রায় 9 ঘন্টা বন্ধ ছিল দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল, পরে চালু হয়। এদিকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। রংপুরে প্রচণ্ড শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। ঠান্ডার কবল থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা করছে মানুষ। গরিব মানুষ করে খেয়ে না, ঠান্ডার মধ্যে বাড়ি বেড়া না, আঙ্গুর কিচ্ছু দেয় নাই বাবা।
ঠাকুরগাঁয়ে শীতের তীব্রতায় বীজতলা নিয়ে বিপাকে চাষিরা। দিনে রোদ আর রাতে কুয়াশায় হলুদ বর্ণ ধারণ সহ শুকিয়ে মরে যাচ্ছে বোরো ধানের চারা। বিচন মানে যে আবহাওয়ার কারণে লাল লাগতেছে, এই জন্য আমরা বিচনকে কিভাবে বাঁচাবো, সামনে যেহেতু মৌসুম, আমাকে বিচন তো বাঁচায় রাখতে হবে। বিচনেরও অনেক সমস্যা হচ্ছে, তার জন্য আমরা মনে করি পলিথিন ঢাকে রাখছি। সিরাজগঞ্জে প্রচণ্ড শীত ও ঘন কুয়াশায় বাড়ছে দিনমজুর ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ। রাতেও অন্ধকার, দিনেও শীতের কুয়াশ পড়ছে একবারে। চুয়াডাঙ্গার হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগীর ভিড় বেড়েই চলেছে। শিশু ও বৃদ্ধরা কষ্টে আছে। শিশুদের জন্য 15টা করে বিছানা আছে, সেখানে প্রতিদিন 50টা করে রোগী থাকছে, যার ফলে অনেক রোগী আমরা ফ্লোরে দিতে বাধ্য হচ্ছে। দিনাজপুরের হিলিতে শীতের কারণে কাজে যেতে না পারা ও কাজ কমে যাওয়ায় বিপাকে খেটে খাওয়া মানুষেরা। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। হবিগঞ্জে শীতের প্রকোপ বাড়ছে, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শ্রমজীবী মানুষেরা। এর আগে সকাল থেকে ঘন কুয়াশার কারণে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ও টাঙ্গাইল অংশের এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। থেমে থেমে চলে যানবাহন। ঘন কুয়াশায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত। প্রায় 9 ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দির সাথে স্ত্রীর একান্তে সময় কাটানোর সহায়তার অভিযোগে ডেপুটি জেলার মোহাম্মদ সাকলাইন সহ 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। অন্য 2 জন হলেন সার্জেন্ট আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমান। তাদের কারা সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রয়োজনে শিগগিরই প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত GM তুষার আহমেদকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এই 3 কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে পৃথক 2টি কমিটি গঠন করা হয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। রাজধানীর বারিধারা, গুলশান আর বনানী এলাকায় দাপিয়ে বেড়ানো অবৈধ CNG অটো বন্ধ করে দিচ্ছে পুলিশ। কূটনৈতিক পাড়ার নিরাপত্তা আর পথ চলতি মানুষের ছিনতাই ডাকাতির আদ্যপান্ত কদিন আগে তুলে ধরেছিল একুশে টেলিভিশন। তাতেই টনক নড়ে প্রশাসনের। জনগণের অভিমত, ক্ষণিকের জন্য নয়, শান্তিপূর্ণ পরিবেশ দরকার বছর জুড়ে। সোহেল তালুকদারের ছবিতে আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। আমেরিকা, ভারত, থাইল্যান্ড, কানাডা, জার্মান সহ আশপাশের দূতাবাসগুলোর সামনে CNGর এমন জটলা ছিল মাসের পর মাস। সেখানে আমেরিকান এম্বাসি আছে, পাশে কানাডিয়ান এম্বাসি আছে, তারপরে প্রশাসনের নাকের ডগায় তারা কিভাবে ম্যানেজ করে তারা চলতেছে। ভুয়া নেমপ্লেট, বানানো কাগজ আর মিথ্যা লাইসেন্সের সঙ্গে প্রশাসনের কিছু লোকের শক্তিতে চলেছে অবৈধ যান। কেউ কাউকে না চিনে জটলা বেঁধে CNGতে ওঠাই প্রায়ই শিকার হয়েছেন ছিনতাই ডাকাতির। অনেক সময় অনেক বিরক্ত করে, চিন্তাই হয়। লাইসেন্সও নাই, তাদের গাড়ির রুট পারমিটও নাই। ভাড়া বেশি নিচ্ছে, যে তারপর ওরা এইভাবে চাপাচাপি করে উঠাইছে। মহিলাদের কাছে পাসপোর্ট, তারপর মোবাইল টোবাইল যা আছে এরা চিন্তাই করে নিয়ে চলে যায়। সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত এমন এলাকাগুলোতে অবৈধ যান আদৌ চলতে পারে কি না তা নিয়ে বহুবার প্রশ্ন করেছেন গুলশান, নিকেতন, বনানী, বারিধারার মানুষ। সন্ধ্যার পরে এখানে মাদক টাদক যায় এইসব গাড়িতে। এই CNGগুলোর মধ্যেই তো অকারেন্সগুলো হয়। কিছু পুলিশের লোকজন CNGগুলো ক্রয় করে তাদের নামে চলছে, তাদের কোনো কাগজপাতি নেই। ওই বাহনগুলো যারা চালায় তাদের মাধ্যমে বিভিন্ন অকারেন্সগুলো ছড়াচ্ছে। কদিন আগে দূতাবাস এলাকার নিরাপত্তা নিয়ে খবর প্রচার করেছিল একুশে টেলিভিশন। অতঃপর শুরু হয় ধরপাকড়। এই অবৈধ চলাচলটা বন্ধ করতে পারি, তাহলে নিশ্চয়ই এলাকায় ক্রাইমও হবে না। জনগণের দাবি এই অভিযান যেন থেমে না যায়। একুশে টেলিভিশনে খুব সুন্দর একটা রিপোর্ট করেছিল, বাট এটা পুরোপুরি নির্মূল হয়নি। এখন আগে যেরকম CNGগুলো চলতো আপনার আমেরিকান এম্বাসির সামনে থেকে, এখন এটা জাস্ট শিফট করে ওই যে জার্মান এবং কানাডা এম্বাসির সামনে থেকে ছাড়ে। পুলিশ বলছে এবার তারা শক্ত অবস্থানে। একুশে টেলিভিশনে যে আগের যে রিপোর্টিং ছিল সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে এটা আমাদের অঙ্গীকার, এবং এই ক্ষেত্রে অনেক ধরনের চাপ আসতে পারে যে আমাদের অঙ্গীকার আমরা যে করে হোক আমরা এটা বাস্তবায়ন করব। বনানী থেকে গুলশান, বারিধারা হয়ে বিভিন্ন দূতাবাসের সামনে অবৈধ CNGর যে জটলা ছিল তা কিছুটা কমলেও একেবারে নিরসন হয়নি।
প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। ২১শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে ২১শে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের, আহত আরও ৪ জন। করোনা মোকাবেলায় কৌশল নির্ধারণে বাইডেনের মনোযোগ, ১৫টি নির্বাহী আদেশে সই। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১শে সংবাদে। পাবনা, ঝিনাইদহ ও টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪ জন। পুলিশ জানায়, সকালে ঘন কুয়াশার কারণে আতাইকুলার দুবলিয়া বালিকা বিদ্যালয়ের সামনে পাবনা থেকে সুজানগরগামী একটি ট্রাক এবং পাবনাগামী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় ১ জন। আহত ৪ জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও ১ জনকে মৃত ঘোষণা করেন। এদিকে ঝিনাইদহের হামদহ ঘোষপাড়ায় ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১ জন। দুর্ঘটনাস্থলে গতিরোধক দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। এদিকে টাঙ্গাইলের করটিয়া হাট বাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় শিশুসহ ২ পিকআপ যাত্রী নিহত হয়েছে। কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩-এ। ঘটনায় দগ্ধ আরও ৮ জন চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মাতার বাড়ি নতুন বাজার এলাকার আজিজিয়া কাশিমুল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় সিলিন্ডারে বেলুন ফুলিয়ে বিক্রি করছিল এক বিক্রেতা। বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে এহসান ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাহাত নামে ২ শিশু নিহত হয়। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বেলুন বিক্রেতা আলমগীর। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের ব্যক্তিগত উদ্যোগে ৬৪ জেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ, কড়াইল আনসার ক্যাম্প মাঠ ও দিশারি ক্রীড়াচক্র মাঠ, মহাখালী এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ সভাপতি রেজাউল করিম রেজনু, দিলীপ কুমার আগারওয়াল, মীর নিজামুদ্দিন আহমেদ, সুজীব রঞ্জন দাস এবং উত্তর সিটির ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল সহ অনেকে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বাজারে এখনো ঊর্ধ্বমুখী সব রকমের ভোজ্য তেলের দাম। লিটারে বেড়েছে ২ থেকে ৩ টাকা। বাড়তি দামের জন্য আমদানিকারকদের দায়ী করছেন বিক্রেতারা। আর গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সব রকম চাল। মাছের দাম কম থাকলেও বেড়েছে মুরগির দাম। তবে সবজির দাম নিয়ে রয়েছে স্বস্তি। মফিউর রহমানের রিপোর্ট। ভোজ্য তেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থামছেই না। এই সপ্তাহেও বেড়েছে দাম। বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১১৬ থেকে ১২৪ টাকা দরে, আর প্রতি লিটার খোলা তেল ১১৫ টাকা দরে। বেড়েছে চিনির দামও। কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৮ টাকা দরে। তিন মার্কে বাসে প্রতি লিটারে 2 টাকা, আর রূপচাঁদা বাসে প্রতি লিটারে 6 টাকা, আর চিনি বাসে প্রতি কেজিতে 4 টাকা। চালের দাম নতুন করে না বাড়লেও এখনও তা স্বাভাবিকের চেয়ে বেশি বলে জানান বিক্রেতারা। নতুন চাল ওঠার পর দাম কমার আশা করেছিলেন তারা। 60 টাকা 100 টাকা বিক্রি করতেছি। 28 সালামের 48 টাকা 50 টাকা কেজি, আর নাজির 60 টাকা আছে, 67 টাকা আছে। এদিকে থরে থরে সাজানো শীতের সবজি বাজারে রয়েছে স্বস্তি। তবে সরবরাহ বেশি ও ক্রেতা সংকটে দাম কম বলে জানান বিক্রেতারা। এই সপ্তাহে সবজির অবস্থা গত সপ্তাহে এই সপ্তাহে একই রকম আর কি। আর সাধ্যের মধ্যে অনেক সবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। যে টমেটো আগে পাল্লা কিনতাম হচ্ছে 200 টাকা পাল্লা, আজকে নিয়ে আসছি 120 টাকা করে পাল্লা। গেল সপ্তাহের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে সব রকম মাছ। এই ছোট ট্যাংরা 400 টাকা কেজি, পুঁটি মাছ 250 টাকা কেজি। কাস্টমার নেই। রুই মাছ 200 টাকা কেজি বেচতেছি, বড়টা বেচতেছি 220 টাকা, কাতল মাছ বেচতেছি 200, 180। তবে কেজিতে 50 টাকা বেড়েছে ইলিশ মাছের দাম। বেড়েছে মুরগির দাম। ব্রয়লার ও সোনালী দুটোই কেজিতে 20 থেকে 25 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 ও 240 টাকা দরে। আপনার ব্রয়লারটা আপনারা 135 থেকে 40 টাকা বিক্রি করতেছি। তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস।
মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের একটি হোটেলে হয়ে গেল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনের মতবিনিময় ও গ্রাহক সমাবেশ। বৃহস্পতিবার আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর JQM হাবিবুল্লাহ, মোশাররফ হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাব্বির, GM মোহাম্মদ গিয়াসউদ্দিন কাদের এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন। ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মোহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে কক্সবাজার অঞ্চলের 60টি শাখার ব্যবস্থাপক ও গ্রাহকরা সমাবেশে উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ক্যারিবীয়দের বিপক্ষে এক ম্যাচ আগেই সিরিজ টাইগারদের, তামিমের হাফ সেঞ্চুরির দিনে মিরাজের 4 শিকার। করোনার টিকা চায় 77% মানুষ, কার্যক্রম শুরু হলে আস্থা বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। কাল 66,000 গৃহহীন পরিবারকে ঘর দেবেন প্রধানমন্ত্রী, জেলা প্রশাসনের শেষ সময়ের প্রস্তুতি। দখলদারদের বিরুদ্ধে কড়া অবস্থানে উত্তর সিটি কর্পোরেশন, উচ্ছেদ অভিযানে আগাম নোটিশ নয় জানালেন মেয়র। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।